বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন বা OHCHR চালুর জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্থাটির চুক্তি সই হয়েছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য 18 জুলাই সমঝোতা স্মারক সই হয়। তবে চুক্তি হওয়ার আগে থেকেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন খোলার বিষয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল। অনেক রাজনৈতিক দল এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তিও জানিয়েছিল। এমনকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীও সরকার উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এ বিষয়ে কড়া আপত্তি জানিয়েছিল। এর বিরোধিতা করে চাকরি হারাতে হয়েছিল পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনকে গত 8 মাস ধরে অচল করে রাখা হয়েছে। দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে সংস্কারের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে কার্যকর করার জন্য অনেকবার অধ্যাপক ইউনূসের সরকারকে তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু সরকার তা না করে কেন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিশেষ আপ্যায়ন করে ডেকে নিয়ে আসলো? এর পেছনে আছে বেশ কিছু রহস্য। কারণ বিশ্লেষকদের মত হলো, সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয় এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে তা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এছাড়া বিনিয়োগ হারানো সহ বৈশ্বিক নানা সুবিধা থেকেও বঞ্চিত হবার শঙ্কা তৈরি হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করা হবে, এমন তথ্য প্রথম প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ গত বছরের 29 অক্টোবর। তিনি সেদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান। শারমিন মুর্শিদ সেদিন দাবি করেছিলেন, একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় চালু হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে। কিন্তু এমন প্রস্তাব উপদেষ্টা পরিষদে তোলার পরই তাতে বাদশা দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা যে এর বিরোধী ছিলেন সেটি তার সবশেষ কথায় স্পষ্ট হয়ে গিয়েছিল। গত 3রা জুলাই সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কি বাংলাদেশের জন্য ভালো হবে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, এটির বিচার আমি করতে চাই না। দর্শক খেয়াল করে দেখুন, পররাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন বিষয়টি বাংলাদেশের জন্য ভালো হবে কিনা সে বিচার তিনি করতে চান না, এর অর্থ কি তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারও বিচার ও বিবেচনা ছাড়াই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের অনুমতি দিল? সূত্রগুলো বলছে, বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি আর বিরোধিতার জল বহু দূর গড়িয়েছিল। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে বাদশা দেন তখনকার পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। সচিব জসিমউদ্দিন কোনোভাবেই জাতিসংঘ কমিশনকে বাংলাদেশে অফিস খোলার অনুমতি দিতে রাজি ছিলেন না। এ নিয়ে বিরোধের জের ধরে শেষ পর্যন্ত তার বিদায় ঘণ্টা বেজে যায়। একই সময় রাখাইনে মানবিক করিডোর দেওয়ার ইস্যুটি নিয়েও জসিমউদ্দিনের আপত্তি ছিল, কিন্তু অধ্যাপক ইউনূসের চাপে শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়কে রাজি হতে হয়। তার আগে 4বার খসড়া চুক্তিটিতে ঘষামাজা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীগুলোর আপত্তির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও এর বিপক্ষে কথা বলেন। তবে উপদেষ্টা শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, আদিলুর রহমান, আসিফ নজরুলের চাপে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি আমলেই নেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া প্রস্তাব যাতে অনুমোদন হয় সেজন্য আসিফ নজরুল চাপ দেন। গত 29 জুন জাতিসংঘের কাছে চূড়ান্ত প্রস্তাবটি পাঠানোর আগেই আসিফ নজরুল তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি সাংবাদিকদের জানান, কান্ট্রি অফিসটি স্থাপনের খসড়া প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকায় প্রাথমিকভাবে 3 বছরের জন্য কার্যালয়টি স্থাপন হচ্ছে। শেষ পর্যন্ত গত 18 জুলাই জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন অফিস জানিয়েছে, বাংলাদেশ সরকার পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সমঝোতা স্মারকে সই করেছেন। শুধু সরকার উপদেষ্টা নয়, কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকেও এ নিয়ে আপত্তি ছিল। বিশেষ করে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল এ নিয়ে আপত্তি জানিয়েছিল। এই আপত্তিগুলো কেবল রাজনৈতিক বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে গভীর আদর্শিক ও কৌশলগত উদ্বেগও কাজ করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই কার্যালয় খোলার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে, এটিকে চরম আত্মঘাতী বলে মন্তব্য করেছে এবং অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে।
বামপন্থী দলগুলো এর বিরোধিতা করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরোধী। তারা বলছে, কোনো একটি দেশ যদি দীর্ঘমেয়াদে সংকটে পড়ে যায় তাহলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশ তো এমন কোনো দীর্ঘমেয়াদী সংকটে পড়ে নাই যে তাদের অফিস লাগবে। সমালোচকরা মনে করেন এই ধরনের কার্যালয় স্থাপন করা হলে তার দেশের উপর একটি চাপ সৃষ্টি করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের কাজে বাধা সৃষ্টি হতে পারে। বিশ্লেষকদের মত হলো, সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয় এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে তা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এছাড়া বিনিয়োগ হারানো সহ বৈশ্বিক নানা সুবিধা থেকেও বঞ্চিত হবার শঙ্কা তৈরি হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, অস্থায়ী বলে কিছু নেই, একবার তারা ঢুকে পড়লে জাতিসংঘকে সরানো মুশকিল হয়ে যাবে। একেবারেই ঘরোয়া বিষয়, জাতিসংঘের কিন্তু সেই ম্যান্ডেট নেই। দর্শক, প্রশ্ন কেবল দেশের ভেতরে নয়, বাইরেও রয়েছে। ফিলিস্তিন, সিরিয়া, কম্বোডিয়া ও গুয়াতেমালা সহ মানবাধিকার ও জাতিগত সংঘাতে চরম বিপর্যস্ত 19টি দেশে রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয়। জাতিগত সংঘাত নেই এমন কোনো দেশে এর কার্যালয় নেই। দেখা গেছে উন্নত দেশ তো বটেই, উন্নয়নশীল দেশগুলোরও কোনোটি এ ধরনের কার্যালয় স্থাপনের সম্মতি দেয় না। দক্ষিণ এশিয়ার কোনো দেশই এমন কার্যালয় নেই। তাহলে বাংলাদেশ সম্মতি দিল কোন উদাহরণ সামনে রেখে? গৃহযুদ্ধের পর 2009 সালে নেপালে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু হয়েছিল এবং 2011 সালে সেটি নবায়ন করা হয়নি, যখন পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি তেমন কোনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে? এখন কি বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হলো যে নেপালের মতো বাংলাদেশেও এ ধরনের কার্যালয় লাগবে? এমনকি সরকারের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা প্রশ্ন তুলেছিলেন, এ ধরনের কার্যালয় থাকা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলনীয় কিনা। এর মধ্যে রহস্যজনক কারণে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনকে অকেজো করে রেখেছে অন্তর্বর্তী সরকার। দেশীয় বিদেশি নানা সংস্থার পক্ষ থেকে সরকারকে গত বছরের সেপ্টেম্বর থেকে জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ও পুনর্গঠনের দাবি জানিয়েছে, কিন্তু গত 8 মাস ধরে সংস্থাটিকে অকেজো করে রেখেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং অন্য সদস্যরা নেই গত 8 মাস ধরে। 2024 সালের 7 নভেম্বর তারা একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে কার্যত অচল হয়ে আছে রাষ্ট্রীয় সংস্থাটি। নতুন নিয়োগ না হওয়ায় মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা সংস্থাটিতে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। তাদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো কেবল ফাইল বন্দী করে রাখা হচ্ছে পরবর্তী কমিশনের অপেক্ষায়। প্রশ্ন হলো, জাতীয় মানবাধিকার কমিশনকে অকেজো রেখে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের আপত্তি উপেক্ষা করে সরকার কেন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বাংলাদেশে অফিস খোলার অনুমতি দিল? সরকার অবশ্য উদ্বেগগুলো নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে অবশ্য শক্ত কোনো যুক্তি দেখাতে পারেনি, বরং সরকার আশা করছে মিশনটি সবসময় স্বচ্ছতা প্রদর্শন করবে এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সমর্থন রেখে বাংলাদেশে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জাতিসংঘের মানবাধিকার পরিষদের আগের নাম ছিল কমিশন অন হিউম্যান রাইটস, যেটি 2006 সালে বিলুপ্ত হয়েছিল। এই নাম পরিবর্তনের প্রধান কারণ ছিল সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতিত্ব, নির্বাচনমূলক আচরণ এবং রাজনীতিকরণের গুরুতর অভিযোগ। দর্শক, প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে বিবৃতি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে এ পর্যন্ত 49,000 প্রতিক্রিয়া পড়েছে, যার মধ্যে 36,000 মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ভুল বোঝায়েন না, জাতিসংঘের ভণ্ডামি এখন রিকশাওয়ালারাও বোঝে। হাজারো সংকটে জর্জরিত এ জাতির চরম দুর্দিনে সীমাহীন আশা আকাঙ্ক্ষা এবং অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে গ্রহণ করেছিল। এখন মনে হচ্ছে আশাহত জাতি ধিক্কার দিয়ে আপনাকে বিদায় জানাবে। আরেকজন লিখেছেন, বন্ধ করুন এই প্রতিশ্রুতির নাটক, এ জাতি পশ্চিমাদের বিশ্বাস করে না, যত জায়গায় এরা প্রতিশ্রুতি দিয়েছে সব জায়গা ধ্বংস করেছে। দর্শক, সরকার কেন এই অনুমতি দিয়েছে সেটি পাওয়া যাবে উপদেষ্টা শারমিন মুর্শিদের কথায়। গত বছর 29 অক্টোবর উপদেষ্টা শারমিন মুর্শিদ সাংবাদিকদের বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের অপরাধের তদন্ত হয় না। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়, তারা যদি নিজেদের অপরাধের তদন্ত করে সে তদন্ত তো হয় না। নাগরিক সমাজ থেকে যখন তদন্ত করা হয় অথবা সত্যটা যখন তুলে ধরা হয় তখন তাদের উপর নির্যাতন আসে এবং নানা চাপের মুখে থাকতে হয়। সেই কথাগুলো ব্যক্ত করা যায় না, রিপোর্টও করা যায় না। এখন কি তাহলে
রাজনৈতিক দলগুলোর গলায় ঘণ্টি বাঁধার জন্যই শারমিন মুর্শিদের প্রস্তাবনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ডেকে আনা হচ্ছে। সূত্রগুলো বলছে, গত বছরের অক্টোবরে ভলকার টুর্ক যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখনই এই অফিস খোলার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। তুর্কের শর্ত ছিল, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবেদন পেতে হলে বাংলাদেশকে এই অফিস খোলার অনুমতি দিতে হবে। সে অনুযায়ী জাতিসংঘ প্রতিবেদনও দিয়েছিল, কিন্তু সে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ ছিল আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নিয়ে। সরকারের পক্ষে সেসব সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়। জাতিসংঘের অফিস খুলে বাহিনীগুলোর বিরুদ্ধে সেসব সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার, এমন আভাস ভলকার তুর্কের বিবৃতিতেও আছে। তুর্ক বলছে, এখন আমার অফিসকে আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের প্রদত্ত সুপারিশ বাস্তবায়নে আরো ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে। দর্শক, সে সুপারিশে ছিল র্যাবকে বিলুপ্ত করে দেয়া, সামরিক বাহিনী সহ অন্য বাহিনীর অনেক সদস্যকে মিশন থেকে ফেরত আনা। এর অর্থ হলো শুধু রাজনৈতিক দল নয়, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোটা দাগে বিপদের মুখে পড়তে যাচ্ছে। আর বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি হলে বাংলাদেশ পড়তে যাচ্ছে গভীর সংকটে। বিশেষ করে গোপালগঞ্জে যেভাবে সেনাবাহিনী গুলি চালিয়েছে, বুটের তলায় নিরস্ত্র মানুষকে ফেলে নির্যাতন করেছে,